শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। কেউ কেউ বলে আধুনিক দেশগুলো নাকি প্রকৃতিকে বশে নিয়ে সবকিছু করছে, আবার কেউ কেউ বলেন যে আজ থেকে ২০-৫০ বছর পরে কি হয় সেটা দেখো। এমনই নানা কথা আমরা আসলে আজকে পরিবেশ নিয়ে কথা বলবো। তার আগে চলে যাচ্ছি সকালবেলাটাই লাবণ্যর কাছে। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। একটু মনে হয় মন খারাপ না বিশ্বকাপ? না, একদমই মন খারাপ না। এটা আসলে আমরা যারা আসলে যেই দল যখন যে সাপোর্ট করি তাকে এতটাই ভালোবাসি, যতটুকু অর্জনীয় হয় ওটাতেই আমরা আনন্দিত বোধ একদমই, করি। খুবই চমৎকার বলেছো। খুব শেখার মতো একটা বিষয়। চলো আজকেও আমাদের অতিথির কাছে অনেক কিছু আমরা শিখবো। কে আছেন তাকে পরিচয় করাই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি নদী এবং পরিবেশ কর্মী সংগঠক মোহাম্মদ মনির হোসেন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি স্যার, আপনার অনেকগুলো পরিচয়, সংগঠক, শিক্ষক, পরিবেশ কর্মী। কোন জায়গাতে আসলে নিজের একদম প্রাণের জায়গাটা খুঁজে পান? একজন পরিবেশ কর্মী হিসেবে। বাহ, বাহ। চমৎকার। এই পরিবেশ কর্মী মানুষটার আমরা শৈশব থেকে জানতে চাই। গাজীপুরে আপনার শৈশব শুরু। জি। কেমন ছিল সে সময়টা? শৈশবে একটু সাঁতরাতে পছন্দ করতাম। সেখানেও নদী? সেখানেও নদী। যেমন আমি যে জায়গাটা থাকতাম তার পাশে একটা খাল ছিল, সেটা হচ্ছে মাসুরাং খাল বলতো। আচ্ছা। হ্যাঁ, সেখানে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজ থেকে লাফ দিয়ে পড়তাম। বাহ। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে কিছুদিন যাওয়ার পরে খালের মধ্যে তো আবার বাঁশ করে রাখে, দেখা গেছে যে অনেকে একটু দুর্ঘটনায় পড়ে, তারপর থেকে দেখা গেছে এটা বন্ধ হয়ে গেল। আচ্ছা। আচ্ছা। আর পড়াশোনা বেশি ভাল লাগতো না। কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনি পড়াশোনা খুব ভালোবাসেন। মানে শৈশবে এটা হতো। আচ্ছা। আমার ছোট ভাই যখন ক্লাস 2-তে পড়ে তখন আমি স্কুলে যাইনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আমার ভালো লাগতো না, মানে আচ্ছা। আমাকে স্কুলে দিতে পারতো না, এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা। তখন স্কুলে তো যাইতেই হবে। যখন আমার ছোট ভাই ক্লাস 2-তে পড়ে তখন আমাকেও ক্লাস 2-তে ভর্তি করে দেওয়া হলো, কারণ আমাকে তো আর এক ক্লাস নিচে দিতে পারে না। হ্যাঁ। বয়সের একটা ব্যাপার আছে। বয়সের একটা স্যার, ব্যাপার। আপনি কয় ভাই বোন? আমরা 2 ভাই। 2 ভাই। বয়সের গ্যাপটা কেমন ছিল? বয়সে 2 বছর। 2 বছর। বাসায় কি এমনি বাবা মার কাছে তখন পড়তেন নাকি সেটাও ভালো লাগতো না, না? সেটাও না, কারণ আমার বাবা মা, বাবা কৃষক, মা গৃহিণী। এখন দেখা গেছে আমাদের পরিবারেও পড়াশোনার ইয়েটা খুব ছিল, কম ছিল। যে বাবা চাচা তাদের মধ্যে হয়তো পারিবারিক ইয়ার কারণে তারাও বেশি দূর পড়াশোনা করতে পারেনি। সেই জায়গাটাতে দেখা গেছে যে পড়াশোনাটা অনেকটা নিজের ইচ্ছেই করতে হয়েছে। একটা পর্যায়ে দেখা গেল যে আমার মনে হলো যে না, আমি আর বাবার মার সাথে থাকবো না, আমি আমার মামার কাছে চলে যাব। এটা কেন মনে হলো? আমার ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে এখানে আমার চাচা শাসন করে, আমার ফুফু শাসন করে। আপনাদের কি যৌথ পরিবার? যৌথ পরিবার, জি আচ্ছা। জি জি। তখন আমি আমার ছোট মামা আসলো, আমি বললাম যে মামা আমি তোমার সাথে চলে যাব। তখন নানা বাড়িতে চলে যাই। কত বছর বয়সে? এটা হবে 6-7 বছর আচ্ছা। বয়সে। নানা বাড়িও কি গাজীপুর নাকি? ও, আরেকটা বিষয় আমি পরিষ্কার করি, আমার অরিজিন হচ্ছে কুমিল্লা, তিতাস। আচ্ছা। আর আমার নানা বাড়ি হচ্ছে গাজীপুর। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। আমি ওই কুমিল্লা থেকে গাজীপুরে চলে আসি। তার মানে আপনার জন্ম হয়েছিল গাজীপুরে, হ্যাঁ। তারপরে আপনার থাকা হয়েছে বেশ ক বছর কুমিল্লাতে। হ্যাঁ, তারপরে আবার আপনি গাজীপুরে গাজীপুরে, আসলেন। তারপরে প্রাথমিক যে পড়াশোনাটা এটা গাজীপুরে। আচ্ছা। তারপরে যখন ক্লাস 3-তে যখন উঠলাম তখন থেকে দেখা গেছে যে পড়াশোনা আমার কাছে খুব ভালো লাগতে শুরু করলো আর কি। বাহ। তারপর থেকে রীতিমতো পড়াশোনা করছি। তাহলে কি গাজীপুরে আপনি বাবা মার যে সান্নিধ্য, ভালোবাসা, তাদেরকে কাছে পেয়েছেন? না, আমি তারা আমার কুমিল্লাতেই ছিল? নানা নানি, তারপরে মামা মামি, তাদের সান্নিধ্য পেয়েছে বাহ, গাজীপুরে। এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। স্যার, এই যে পড়াশোনাটা এনজয় করা শুরু করলেন, সেটার পিছনে কি কোনো কারণ? ধরেন ওই সময় তো আপনি ছোট ছিলেন, আপনি বুঝে উঠতে পারেননি, কিন্তু এখন যদি আজকে আমি চিন্তা করতে বলি আপনাকে এই জায়গায় বসে, যে না ওই সময়টা আসলে কি ভালো লাগছিল, যে পড়াশোনার থাকে না কোনো একটা বিষয় যে না আমি উপভোগ করছি। যখন আমি চলে আসলাম নানা বাড়িতে তখন মনে হলো যে না, আমাকে পড়াশোনা করতে হবে। আচ্ছা। এবং আমাকে দেখা গেছে যে একটা ভালো জায়গায় যেতে হবে। সেই থেকে আমি পড়াশোনাটা
মানে ভালো করে করতে শুরু করলাম। বাহ। ওখানে কোনো কাজিনরা ছিল না? ওখানে দেখা গেছে যে আমি যখন গেলাম তারপরে দেখা গেছে যে আমার মামা হয়তো বা আরো 3-4 বছর বা 5 বছর পরে বিয়ে করছে। মানে দেখা গেছে যে আমার লেখাপড়া মানে এসএসসি শেষ, তারপরে হয়তো বা আমার কাজিনরা তাহলে তো বলবো মামাদের সাথেই একটা কাছাকাছি বয়স ছিল। মামাদের সাথে, খালাতো ভাইয়ের সাথে, তাদের সাথেই বেশি ইয়ে ছিল, বন্ডিংটা। বন্ডিংটা আচ্ছা, এভাবেই আসলে স্যার আপনাকে আমরা জানতে চাই, আপনার গল্পগুলো শুনতে চাই, কিন্তু আমাদের কাছে আপনার কিছু গল্পের সারমর্ম আছে, সেটা একটু দর্শককে জানাই। প্রিয় দর্শক, নদী এবং পরিবেশ বিষয়ক শিক্ষা এবং প্রচারে অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় পরিবেশ পদক 2025-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনির হোসেন। পেশায় শিক্ষক মোহাম্মদ মনির হোসেন 2009 সাল থেকে পরিবেশ সংরক্ষণ, নদী ও জলাধার রক্ষা আন্দোলনে নিবেদিতভাবে কাজ করছেন। দেশ বিদেশে প্রায় 250টি নদী পরিদর্শন করা এই নদীপ্রেমী ব্যক্তিত্ব দেশব্যাপী 44টি জেলায় সহস্রাধিক নদী সংরক্ষণ কর্মী তৈরি করেছেন। তিনি নদী পরিবেশ বিষয়ক জনপ্রিয় প্রকাশনা নদী কাহনের সম্পাদক। 2016 সাল থেকে তিনি নিয়মিত জাতীয় নদী সম্মেলন ও নদী উৎসবের আয়োজক হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও তরুণদের নদী সুরক্ষায় উদ্বুদ্ধ করতে বিশেষ পাঠচক্র এসো নদীর গল্প শুনি এবং অনলাইন প্রোগ্রাম রিভার টক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নদী এবং পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করতে 2024 সাল থেকে তিনি বিশ্বখ্যাত নদীকর্মী মার্ক অ্যাঞ্জেলো এর নামে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রবর্তন করেন। পরিবেশ ও নদী নিয়ে তার 3টি গবেষণামূলক বই এবং 11টি প্রামাণ্যচিত্র রয়েছে। এর আগে 2019 সালে তার নির্মিত প্রামাণ্যচিত্র শঙ্খ নদী দ্য অ্যামাজন অব বেঙ্গলের জন্য তিনি ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন। তাকে আমরা অল্প করে জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তাকে বিস্তারিত জানতে। এত সমৃদ্ধ আপনার ক্যারিয়ার এবং আপনার, আমি বলবো যে পুরোটাই তো আপনার ভালোবাসার যে জায়গাটা, নদী সংরক্ষণ করা, পরিবেশ সংরক্ষণ করা, সেই জায়গায় আমরা সেই জায়গাগুলোতে আসবো, কিন্তু শৈশবে আরো কিছুক্ষণ থাকতে চাই। পড়াশোনার জায়গাটা শুনতে চাই। স্কুলের সেই দিনগুলো কেমন ছিল? 3 থেকে তো আমি পড়াশোনাটা মানে এনজয় করা শুরু করছি। তারপরে বরাবরই ক্লাসের মানে রেজাল্ট ভালো হতো। দেখা গেল যে ফার্স্ট বয় ছিলাম, 4, 5, তারপরে 6-এ গিয়ে তো ভর্তি হলাম, সেখানে ভর্তি অনুযায়ী যেটা হয়। তারপর থেকেও দেখা গেছে যে আমি ওই 9 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম। তারপরে দেখা গেছে যে 10-এ যে সেকেন্ড বয়। হ্যাঁ, তারপরে এসএসসি-তে আমি তো স্টার মার্ক পেয়ে আমি ইয়ে করি। বাহ। স্যার কোন বিভাগে ছিলেন? আমি সায়েন্স। স্কুল কোনটা ছিল পরে? স্কুল আড়াল গিয়াসউদ্দিন লস্কর উচ্চ বিদ্যালয়, সেটা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা। আচ্ছা। আপনি তো পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও দারুণ উপভোগ করতেন। আমি 8ম শ্রেণী পর্যন্ত খেলাধুলা করছি, কারণ আমি ফুটবল খেলা পছন্দ করতাম এবং খেলতাম। আচ্ছা। এবং আমি গোলকিপার ছিলাম। আচ্ছা আচ্ছা। 8ম শ্রেণীতে যখন আমি একটা খেলায় গেলাম, তখন আমি বলটা ধরতে গিয়ে হাতটা হয়ে গেল, বাঁকা হয়ে গেল। তারপর এটা নিয়ে অনেক দিন মানে কষ্ট করছি। তারপর থেকে খেলাটা আর হলো না আর কি। মানে এই ঘটনার প্রভাব হচ্ছে খেলা বন্ধ হয়ে খেলা যাওয়া। বন্ধ। কিন্তু খেলা বন্ধ হলেও আপনি আরো বেশ কিছু কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, যেমন আপনি কবিতা পড়তে পছন্দ করতেন, লিখতে পছন্দ করতেন, ডিবেট করতেন। সেই জিনিসগুলো একটু শুনি আমরা। যেমন আমাদের তো গ্রামের স্কুল ছিল, গ্রামের স্কুলে তারপরে আমি একটু এক্সট্রা কারিকুলারে একটু মানে খুঁজে করতাম। তখন দেখা গেছে যে পত্রিকায় যখন ওই কবিতা বা ছাপাইতো, তখন লিখে পাঠাইতাম। হয়তোবা 10টা পাঠাইলে হয়তোবা একটা ছাপা হইতো। কি লেখা হতো স্যার সেই সময় দেখা গেছে যে ছড়া। আর হচ্ছে ছোট ছোট গল্প, অনুগল্পের মতন আর কি। হ্যাঁ, এটা কিন্তু গ্রামের স্কুল তো আমাদের ওই সুবিধাটা ছিল না। যেমন সেই 86 থেকে আমি যদি 99 পর্যন্ত ধরি, সেখানে দেখা গেছে যে পত্রিকাটাও মানে কোনো 1-2টা পত্রিকা যেত, তাও দুপুরের পরে, মানে অপেক্ষা করে বসে থাকতে, অপেক্ষা করে। এবং একটা পাঠাগার ছিল, সেখানে গিয়ে পত্রিকা পড়তে হতো আর কি। আচ্ছা, সেই জায়গাটা আর কি। এখন ওই যে ইকুইপমেন্টের জায়গাটা, যে আমাদের সব এখন যেমন সবকিছু আমরা হাতের কাছে পাচ্ছি, একটা মোবাইলের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে সবকিছু পাচ্ছি, তখন তো এটা ছিল না। তখন কাউকে যদি এক্সট্রা কারিকুলার কিছু করতে হতো, তাইলে অনেক
মানে তাকে নিজের মতো করে চেষ্টা করছি। চেষ্টা করতে এবং হতো। তখন আমার স্কুলেও দেখা গেছে স্কাউট বা এরকম কিছু ছিল না। ছিল না আচ্ছা। সেই জায়গাটা। থাকলে আমি নিশ্চিত যে আপনি সেখানে ইনভলভ থাকতেনই। ছোটবেলায় তো ইচ্ছে ছিল আপনার সরকারি চাকরিজীবী হবে, জি। সেই স্বপ্নটা আসলে কিভাবে আসলো এবং একই সাথে সেখান থেকে অন্যদিকে গেলেন কিভাবে, সেটা সেটা তো হচ্ছে শুনবই। যখন বৃত্তি পরীক্ষা দিতাম জি। তখন দেখতাম যে বিভিন্ন সরকারি বড় বড় কর্মকর্তারা আসতেন, ম্যাজিস্ট্রেট আসতেন, মানে তারা পরিদর্শন করতেন। তখন এটা দেখে আমার মধ্যে একটা ফ্যাসিনেশন জাগতো যে আমি যদি এরকম হতাম তাহলে আমিও তো এরকম করতে পারতাম। তখন থেকে যে এটা হওয়ার আচ্ছা। ইচ্ছা জাগতো। যেমন আমি যাচ্ছি হেঁটে, মোটামুটি আমার বাড়ি থেকে স্কুলে প্রায় আধা ঘন্টা লাগতো হেঁটে যেতে আর কি। আচ্ছা। আর তখন কিন্তু ব্যাগও ছিল না, তখন বইগুলো বইটা এইভাবে হাতে, হ্যাঁ। এইভাবে নিয়ে যেতে হতো। আর হচ্ছে সেই জায়গাটাতে মানে খুব আবার বৃষ্টি হলে মজার একটা বিষয় ছিল, তখন আবার পলিথিন একটু রাখা হতো। পলিথিন নিয়ে, বৃষ্টি হলে আবার পলিথিনের মধ্যে বইগুলো পলিথিনে পেঁচিয়ে, হ্যাঁ। পেঁচিয়ে তারপরে আচ্ছা, চলে আসতে হতো। আর হচ্ছে যখন রাস্তা দিয়ে হাঁটতাম তখন এমনও হয়েছে মাঝে মাঝে যে আমি তো লেখাপড়া করে বড় সরকারি চাকরিজীবী হলাম, ম্যাজিস্ট্রেট হলাম, আমি হাঁটতেছি, তারপরে কেন্দ্র পরিদর্শন করতেছি, এরকম করতে করতে দেখি আমি স্কুলের বারান্দায় চলে আসছি। ও, এটা স্বপ্ন দেখতেন? মানে হাঁটতে Visualize করতেন। ভাবছিলেন আপনি যে পর হঠাৎ করে দেখি স্কুলের বারান্দায়, আচ্ছা, আচ্ছা। মানে হাঁটতে হাঁটতে এরকম অবস্থা বাহ, হয়েছে বাহ। মাঝে কি মাঝে। ব্যাপারটা সহজ দারুণ সরল তো। গল্প একদম। মানে আপনি যেটা ভাবতেন সেটাই কিন্তু আজকে মানে আপনার মতো করে স্বপ্ন পূরণ করেছেন। এই ভাবনাটা অনেক প্রয়োজন যে আসলে আমি বড় হয়ে কি হব, বা স্বপ্ন দেখা, স্বপ্ন দেখতে হয়। এবং সেই জায়গাটা যদি আমি একটু জানতে চাই যে এই যে একটা ভালো রেজাল্ট হচ্ছিল, আপনি আপনার জায়গা থেকে যেটা হয় আসলে বাবা মার কাছ থেকে দূরে থাকলে একটু অন্যদিকে হয়তো চলে যাওয়া হয়, কিংবা ভুল পথ বেছে নেওয়া হয়, সেই জায়গাটা আপনি সঠিক পথে নিজেকে নিজের মতো করে আসলে ডিসিপ্লিন লাইফ তৈরি করে নিজের মতো গড়ে তুলছিলেন নিজেকে। বাবা মা যখন জানতে পারলো আপনার একটা ভালো রেজাল্ট হচ্ছিল, বা তাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন হলো? আসলে আমার বাবা মা তো খুব সহজ সরল মানুষ, গ্রামের মানুষ। জি। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের আর্থিক সঙ্গতিও তেমন ভালো ছিল না। যেমন আমি আমার নানা বাড়িতে যখন আমি মাধ্যমিক পাশ করলাম, স্কুল জীবনটা শেষ করলাম, তখন কাপাসিয়া উপজেলা থেকে গাজীপুর শহরে আসলাম উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা। তখন আমার নানা বাড়ির অনেকে বলছে আসলে শহরে যাওয়ার পরে যে লেখাপড়ার খরচ সেটা কিভাবে হবে, কি হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে কিভাবে কিন্তু আমার একটা হয়েছিল? মনের খুব ছিল যে না আমি পারবো। আচ্ছা। তখন আমি গাজীপুরে কাজী আজিমউদ্দিন কলেজ, সেখানে ভর্তি হলাম। তারপর ভর্তি হওয়ার সাথে সাথে আমার ইচ্ছা ছিল যে না আমি পড়াশোনাটা করব, এবং আমি টিউশনি করেই পড়াশোনা, আমি কিন্তু আচ্ছা, উচ্চ মাধ্যমিক থেকে টিউশনি করছি। আপনার কর্মজীবন বলতে পারি শুরু। শুরু। তখন একটা তখন তো মেস সিস্টেম ছিল, তো একটা মেসে উঠলাম। আমার মনে আছে আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, তখন ওনার মেয়ে সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে চলে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা। তখন ওনার মেয়ের একটা খাট ছিল, তখন মেসে ওনার মেয়ের খাটটা আমাকে ম্যাডাম দিলেন যে তোমার তো খাট কিনতে হবে না, এটা দিয়ে এটা ইয়ে ব্যবহার করো। করো। তারপরে ওইখানে পড়াশোনার ক্ষেত্রে যেমন আমার 1টা বা 1:30টার দিকে ক্লাস শেষ হতো, তারপরে কিছু প্র্যাকটিক্যাল থাকতো যেহেতু বিজ্ঞান বিভাগের ছাত্র। তারপরে বিকেলবেলা টিউশনি করতাম, তারপর আবার রাতে এসে নিজের পড়াশোনা, পড়া। এভাবে। আবার আমাদের স্যাররাও আমার প্রতি খুব ছিল, যেহেতু একটু চেষ্টা করতাম লেখাপড়া ভালো করে করার। যেমন আমার পদার্থবিজ্ঞান স্যার, রসায়ন বিজ্ঞান স্যার, তারা আমাকে মানে এক্সটেন্ডেড সময়ে মানে এক্সট্রা পড়াতেন, মানে যেটাকে আমরা কোচিং ক্লাস বলি বা বলি। তারা আমার কাছ থেকে কোনো টাকা নিতেন না, ঠিক আছে? সেটা পড়তাম এবং অবশেষে উচ্চ মাধ্যমিকেও আমি ভালো ফলাফল করলাম। বাহ, দারুণ। এটা কিন্তু খুব সুন্দর না মাসুক? দেখবে যে স্যার, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন যে যখন আসলে জীবনে কেউ কিছু করতে চায়, আশেপাশের মানুষগুলোও না কিভাবে যেন বোঝা যায়, এবং তারাই কিন্তু এই জায়গাগুলোয় অনেকটা সহযোগিতা করে। এই যে আপনি শিক্ষকদের কাছ থেকে একটা ভালোবাসা পেলেন, বা পরিবারে দেখা গেল যে যে ম্যাডামটা ছিল সে আপনাকে একটা বললো যে খাটটা লাগবে না, তুমি এটাই ব্যবহার করো। এই যে হেল্পগুলো, এগুলোই কিন্তু আসলে জীবনে মনে হয় যে জীবনটা আসলে কতটা সুন্দর, মানে মানুষগুলো কতগুলো সুন্দর আসলে। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। এই যে আমার এই জীবনে আমার স্যারদের যে অবদান,
আমার নানা বাড়ির অবদান আসলে প্রথম অবদানটা হচ্ছে আমার নানা বাড়ির, কারণ একদম, একেবারে একদম। প্রাইমারি যে জায়গাটা আমার সত্যি। মামারা আমাকে খুব মানে কাছে Support থেকে দিয়েছে। সাপোর্ট দিয়েছেন এবং পুরোটাই আমার বাবা মার মানে এখানে আমি অভাব মানে তাদের যে একটা মানে যেই দায়িত্ব সেই দায়িত্বটা পুরো আমার মামা নানা বাড়ির মামারা না মামারা করেছেন। পূরণ করেছে। তারপরে যখন কলেজে গেলাম তখন আমার স্যাররা আমাকে খুব ইয়ে করছে। তারপরে তো উচ্চ মাধ্যমিক পাশ করলাম, তারপরে দেখা গেল যে আমি কেমিস্ট্রিতে ভর্তি হলাম তিতুমির কলেজে। আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, স্যারের তারপর- ফেভারিট সাবজেক্ট কি কেমিস্ট্রি ছিল? হ্যাঁ, কেমিস্ট্রি আচ্ছা। আমি 1 বছর পড়াশোনা করছি। তারপরে দেখা গেল যে আমার মনে হলো যে না, আমি আর কেমিস্ট্রি কন্টিনিউ করব না। আচ্ছা। তখন দেখা গেছে আমি দেশের বাইরে চলে গেলাম মালয়েশিয়াতে। আচ্ছা। তখন আমি বিবিএ করলাম। এটা তো একটা বড় সিদ্ধান্ত, হঠাৎ করে দেশের বাইরে যাবেন, বাইরে গিয়ে পড়াশোনা করবেন এবং সাবজেক্টটাও চেঞ্জ হয়ে Change গেছে। হয়ে গেছে। কি চিন্তা থেকে? এটা চিন্তাটা এরকম ছিল যে সবাই তো দেশের মানে তখন একটা ইয়ে ছিল যে অনেকেই একটু সুযোগ সুবিধা থাকলে দেশের বাইরে যেত। তখন আমি হঠাৎ করে একটা ওই অ্যাপ্লাই করতে করতে আমি 50% একটা স্কলারশিপ পেলাম। বাহ। তখন দেখা গেছে যে ওইখানে চলে গেলাম যে দেখি তাহলে কি হয়, একটু চেঞ্জ করি বা নিজেকেও এক্সপেরিমেন্ট করি যে আমি আরো এই জায়গাটা explore করবো। কি করতে পারি। ঠিক আছে, সেই জায়গা থেকে দেখা গেছে যে আমি দেশের বাইরে গেলাম। তারপরে তো ওইখানে বিবিএমবি শেষ করে আবার চলে আসলাম 2007 সালে। বাহ, গল্পগুলো শুনতে খুব ভালো লাগছে। ভালো লাগছে বলতে আপনি খুব সহজভাবে সরলভাবে গল্পগুলো বলছেন এবং মনে হচ্ছে কি আমরা চিত্রটা দেখতে পাচ্ছি। আপনার হয়তো হাসি মুখে গল্পগুলো বলছেন কিন্তু আপনার পরিশ্রম ছিল অনেক। জি। আপনি প্রতিদিন স্ট্রাগল করেছেন এবং জি। এই যে মালয়েশিয়া গিয়ে প্রথমত পরিবারকে ছেড়ে গাজীপুরে থাকা, তারপরে দেশের বাইরে গিয়ে আসলে একটা নতুন জার্নি শুরু হওয়া, সেটাও একটা অন্যরকম গল্প। মালয়েশিয়ার জীবনটা একটু শুনবো, কিন্তু তার আগে এখানে জানতে চাইবো যে এই যে আপনার পরিবেশ সচেতনতা, এটা আসলে নিজের মধ্যে কখন থেকে উপলব্ধি করলেন যে আমার পরিবেশ ভালো লাগে? এটা হচ্ছে যে আমি আগেই বললাম যে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জি, জি। পছন্দ আচ্ছা। করতাম। তখন 2000 সালে পরিবেশ অধিদপ্তরে একটা রচনা প্রতিযোগিতা আহ্বান করেছিলেন। সেখানে ওজন স্তর প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আচ্ছা। সেখানে আমি অংশগ্রহণ করি এবং সেখানে দ্বিতীয় স্থান অর্জন করি। বাহ। এবং এই রচনাটা লিখতে গিয়ে আমার বিভিন্ন বই পড়তে হয়েছে, বিভিন্ন ম্যাগাজিন পড়তে হয়েছে। তখন মনে হলো যে না, এটা নিয়ে তো আমার কাজ করা উচিত, আমি কাজ করতে পারি। এটা নিয়ে যদি কাজ করি তাহলে তো একটা যে তখন হয়তো বা এরকমভাবে চিন্তা করি না যে এটা নিয়ে কাজ করলে হয়তো সাস্টেনেবল বাংলাদেশের ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে, কিন্তু তখন মনে হয়েছে যে না, আমার কাজ করতে হবে। আচ্ছা। সেই জায়গা থেকে মানে আমার পরিবেশের প্রতি যে বীজ বোনা যেটা সেটা শুরু হয়েছে মানে 2000 ভালো লাগার সালে। সূত্রপাত ভালো সেখান লাগার সূত্রপাত থেকেই। সেখান থেকেই আর কি। বাহ, চমৎকার। মালয়েশিয়া গিয়ে কি এমন হলো যে ওখানকার পরিবেশ এবং মেইনটেনেন্স সবকিছু দেখে নিজের মধ্যে আলাদা একটা বোধ তৈরি হলো? হ্যাঁ, সেখানে হচ্ছে তারা তো খুবই সচেতন। সেই জায়গাতে দেখা গেছে আমার আবার এখানে একটা ছোট কোর্স ছিল, সেটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, যেহেতু ম্যানেজমেন্ট আমার মূল বিষয় ছিল, তখন সেটাও আমার একটা এই প্রভাব ফেলছে আর কি সেই জায়গাটাতে। তারপরে তারা তো সবকিছু মানে রাস্তাঘাট সবকিছু, যেমন হাউজিং, সবকিছু মিলিয়ে তারা কিন্তু খুব সুন্দর একটা পরিকল্পনা থাকে। যেমন তাদের যেই পুত্রাজায়া শহরটা যখন দেখলো যে কুয়ালালামপুর শহরটা খুব মানে গণবসতি হয়ে গেল, তখন তারা কিন্তু শিফট করলো পুত্রাজায়াতে। এবং পুত্রাজায়াতে যখন শিফট করলো তারা একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে দিল যে এখানে 48% গ্রিনারি এবং ওয়েটল্যান্ড রাখতে হবে, বাকি জায়গায় বিল্ডিং করা যাবে। তাহলে সেই জায়গাটা, এই যে একটা সুন্দর প্ল্যানিং, মানে সেই জায়গাটাও আমার যে এই বিষয়গুলো যদি বাংলাদেশে হয় তাও তো মন্দ না, একটা সুন্দর দেশ হবে। এখন এই বিষয়ে আমরা চিন্তা করতে পারি, আমিও এই ক্ষেত্রে একটু চিন্তার যোগান দিতে পারি, সেই জায়গা থেকে আরেকটু মানে উদ্বুদ্ধ হলাম আর কি। দেশে ব্যাক করলেন, দেশে ব্যাক করার পরে আপনার ক্যারিয়ার কিভাবে শুরু হলো সেটাও যেমন জানতে চাইবো, এবং পরিবেশ সংশ্লিষ্ট এই কাজগুলোর মধ্যে কিভাবে আসলে ধীরে ধীরে গভীরে যাচ্ছিলেন? দেশে যখন ফিরলাম, আসলে আমি তো আগেই বলছি যে আমি টিউশন বা কোচিং এই জায়গাটায় ছিলাম। আমার একটা প্রতিষ্ঠানও ছিল, মনিস ওপেন লার্নিং ইনস্টিটিউট, আচ্ছা। আমার নামই আর কি। সেখানে হচ্ছে আমি জোরে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করতাম। আচ্ছা। যেমন যারা সঠিক সময়ে লেখাপড়া করতে পারেনি তাদের, যেমন অনেকে আছে এসএসসি করার পরে
বাকি সময়টা লেখাপড়া করতে পারে নাই, অনেকে আছে এসএসসি করার পরে করতে পারে নাই, অনেকে আছে ব্যাচেলর করার পরে মাস্টার্সটা করতে পারে নাই। সেই জায়গা থেকে আমি এই জোরে পড়া শিক্ষার্থীদের নিয়ে একটা কাজ শুরু করলাম। সেটা 2000 সাল থেকেই, কিন্তু মাঝখানে একটু গ্যাপ ছিল আমার মালয়েশিয়ার ইয়েটা, তারপর আবার 7 সাল থেকে আবার শুরু করে। আচ্ছা, যেমন আমি একটা স্লো, এটা কি এমবিএ এর টাইমটা? এটা হচ্ছে না, এমবিএ শেষ করে করে, আসার পরে, আচ্ছা। মানে বাংলাদেশে ফেরার পরে 2007 সাল থেকে আবার। যেমন ওইখানে আমি বলতাম যে বিরতি মানেই সমাপ্তি নয়, আপনার থেমে থাকা পড়াশোনা আবার শুরু করুন। সেই জায়গা থেকে যে তখন আমার ওইখানে যেমন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এই সুবিধাটা দিত। জি। তখন আমি তাদেরকে ক্যাম্পেইন করে করে তাদেরকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতাম এবং নিজে তাদেরকে মানে নার্সিং করতাম, যে এভাবে এভাবে পড়তে হবে। আপনি তো মানে পরিবেশ নিয়ে ভাবনাটা হচ্ছিল আপনার, বা ভালোবাসছিলেন পরিবেশকে, কিন্তু শিক্ষাক্ষেত্রে হঠাৎ করে কেন মন আসলো? এখন শিক্ষাটা ছিল আমার পেশা, আচ্ছা, আর আচ্ছা, পরিবেশটা ছিল আমার নেশা বলতে পারেন, বা দেখে সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেই জায়গাটাতে, সেই জায়গাটাই জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আসার পর আসলে পেশাটা কোথা থেকে শুরু হলো? পেশাটা হচ্ছে ওই যে কোচিং সেন্টারটা, আচ্ছা, এটা। আচ্ছা, আচ্ছা। তারপরে দেখা গেল যে আমি মোটামুটি অনেক 700 মতন ছাত্র ছিল আমার, ছাত্রছাত্রী, বিশাল একটা ইয়ে ছিল আমার। একজনই শিক্ষক না, ছিলেন না আর কোনো আমার অধীনে আরো বন্ধু-বান্ধবরা? 17 জনের মতন ছিল, আচ্ছা। ঠিক আছে, যারা বিভিন্ন বিষয়ে ক্লাস নিতে নিয়ে বাহ। করতেন। তারপরে 2013 সালে আমরা 8 জন মিলে একটা কলেজ প্রতিষ্ঠা করি গাজীপুরে, বাসা শহীদ কলেজ। এই নামটাও আমি দেই, হ্যাঁ, সেটা। আর এটা হচ্ছে আমার এই কর্মজীবনের যে বিষয়টা, শুরুটা। তারপরে হলো পরিবেশের যে বিষয়টা, 2009 সালে আমি সরাসরি যুক্ত হই গাজীপুর জেলা পরিবেশ আন্দোলন নামে একটা সংগঠন ছিল, যেটা সভাপতি ছিলেন অধ্যাপক আনোয়ার সাদত, গাজীপুরের একজন শিক্ষক। সেটার আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়েন করি। বাহ। তারপরে অধ্যাপক আনোয়ার সাদত স্যার এবং আমি চিন্তা করলাম যে আসলে পরিবেশ নিয়ে তো মোটামুটি অনেকে ভাবতেছে, আমরা একটা ছোট জায়গা নিয়ে ভাবতে পারি কিনা। হ্যাঁ, সেই ছোট জায়গাটা কি, যে আমরা তাহলে একটা নদী নিয়ে ভাবি। তখন আমরা দুজন চিন্তা করে, সাথে আরো কয়েকজন, মানে 11-12 জন মিলে একটা মিটিং করি। তারপরে দেখা গেছে যে শুরু হলো বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। সেই বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন সংগঠনটির সভাপতি ছিলেন অধ্যাপক আনোয়ার সাদত, আর আমি ছিলাম সেক্রেটারি বা সাধারণ সম্পাদক, যাই বলে সেটা। তারপরে আমাদের এই কাজ চললো, যে নদী বাঁচাও আন্দোলনের কাজ, নদী ভাবনা তৈরি করার কাজ। তারপরে আমি চিন্তা এটা একটু বিস্তারিত জানতে চাইবো যে নদী বাঁচাওয়ের ক্ষেত্রে আসলে আপনারা যেমন বিভিন্ন ক্রাইসিস গুলো তুলে এনেছেন, একই সাথে সেটার প্রতিকার আপনারা বের করেছেন। তো কি কি ক্রাইসিস পেলেন এবং সেগুলো প্রতিকারগুলো কি কি ছিল? হ্যাঁ, আমি এই জায়গাটি আসছিলাম। জি। যেমন আমরা যদি ঘরে বসে নদীকে বুঝতে চাই, আমি বুঝতে পারবো না। নদীকে বুঝতে হলে নদীতে যেতে হবে। তখন এই উপলব্ধি থেকে আমি আরেকটা টিম তৈরি করলাম, সেটা হচ্ছে রিভার ট্রাভেলার টিম, নদী পরিব্রাজক দল। তখন আমরা বিভিন্ন নদীতে নদীতে ঘুরতাম, যদিও ঘোরাটা ছিল খুব শখের। আচ্ছা। তারপরে যখন আমরা সুনামগঞ্জের তাহিরপুর জাদুকাটা নদী আছে, জাদুকাটা নদীতে যাওয়ার পরে আমাদের একটু অন্য ধরনের উপলব্ধি হলো। সেখানে দেখলাম অপরিকল্পিত বালু উত্তোলন, পাথর উত্তোলন, বা পাহাড় কাটা, বা পাহাড়ের মাটি নদীতে পড়ছে। তখন চিন্তা করলাম আমাদের এই শখের কাজটিকে আমরা তো কাজে লাগাইতে পারি, যে আমরা সচেতনতার কাজে লাগাইতে পারি। তখন কি করলাম, যে এটাতে আমরা বিভিন্ন তথ্য, সংকটের জায়গাগুলো চিহ্নিত করতাম, যে সংকটগুলো কি, এই নদীর সম্ভাবনাগুলো কি। তখন এই বিষয়গুলো আমরা ট্রেডিশনাল মিডিয়া এবং সংকটগুলো কি পেলেন? বা সংকটগুলো হচ্ছে নদীর মূল সংকট হচ্ছে, আমরা নদী যেমন পাহাড়ি অঞ্চলের এক ধরনের সংকট, আমাদের সমতলের এক ধরনের সংকট। আমরা যদি সমতলের সংকটটা যদি ধরি, তাহলে যেমন নদীর দূষণ, নদীর দখল, নদীর প্রবহমানতা কমে যাওয়া, সেই জায়গাতে যেমন আমরা নদীকে দখল করছি। দখল আমরা দেখা গেছে যে যেমন 24,000 কিলোমিটার নদী ছিল এক সময় আমাদের, এখন হচ্ছে শুষ্ক মৌসুমে হয়তো বা 3 থেকে 4,000 কিলোমিটার পাওয়া যায়, আর বর্ষাকালীন হয়তো বা 6 থেকে 8,000 এরকম পাওয়া যায়। কিন্তু যদিও আমি 6 থেকে 8,000 পাই, সেটা কিন্তু লম্বাটা, কিন্তু আমাদের নদীর প্রশস্ততা কিন্তু কমে আসছে, কারণ আমরা দুই পাশে দখল করে ফেলছি। আবার দেখা গেছে যে দূষণ, যতটুকু পানি আছে এটা দূষণ করে ফেলছি। আরেকটা হচ্ছে উজানের
পানির প্রাপ্যতা আমাদের না থাকার কারণে নদীগুলোর প্রবহমানতা কমে যাচ্ছে। তাহলে যদি আমি মোটা দাগে বলতে চাই, তাহলে দখল, দূষণ এবং প্রবহমানতা, এই তিনটা হচ্ছে মূল সংকট। আর তিনটা না থাকলে কিন্তু নদীর স্বাস্থ্যটা ভালো থাকে না। এই জায়গা হচ্ছে আমাদের সংকটের জায়গা। আর সম্ভাবনা কেমন ছিল? সম্ভাবনাটা হচ্ছে, যেমন আমাদের এই মুহূর্তে নদী আছে 1415টি সরকারের সর্বশেষ হিসাব অনুযায়ী, যদিও আমরা বলি যে আরো বেশি নদী আছে, যেমন 19 শতাব্দীতে এদেশে 4500 নদী ছিল। এখন সম্ভাবনা হচ্ছে এই বাংলাদেশটা নদীর জন্যই হতে পারতো একটা নদী পর্যবেক্ষণ কেন্দ্র। পৃথিবীর বিভিন্ন মানুষ কিন্তু আসতো শুধু বাংলাদেশের নদী দেখার জন্য। মানে আমরা দেখি ক্রুজে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে পারি, থাইল্যান্ড যেতে পারি, কিন্তু আমরা এই যে নদী পথে ঢাকা থেকে বরিশাল যে 8-10 ঘন্টার একটা দীর্ঘ ভ্রমণ, এটা কিন্তু পৃথিবীর নদীপথে এরকম বড় জার্নি নাই। সেটা কিন্তু সম্ভাবনার একটা জায়গা ছিল যে আমরা হয়তোবা এটার মধ্য দিয়ে অনেক বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারতাম। এটা নদীর বহুমাত্রিক ব্যবহারের একটা জায়গা, যে নদী পর্যটনের জায়গাটা। আরেকটা বিষয় হচ্ছে যে জলপথ হিসেবে নদীকে ব্যবহার করা। যেমন আমাদের বাংলাদেশ হিসেবে কিন্তু সড়ক পথ কিন্তু আমাদের মেইন পথ না। আমাদের মূল জায়গাটা হচ্ছে জলপথ আর রেলপথ, কিন্তু এই দুইটাই কিন্তু এখন অবহেলিত। ঠিক আছে, এখন এই জলপথটা যদি আমরা টিকিয়ে রাখতে পারতাম, তাহলে কিন্তু এই আজকে এই যে ঢাকায় এক সময় দেখা গেছে যে প্রায় 52টা খাল ছিল, যেটা জালের মতন ছড়িয়েছিল। এই 52টা খালকে যদি আমরা সচল রাখতে পারতাম, তাহলে কিন্তু আজকে এত যানজট আমাদের দেখতে হতো না। কারণ এর মধ্যে দিয়ে আমরা পণ্য পরিবহন করতে পারতাম, এর মধ্যে দিয়ে যাত্রী পরিবহন করতে পারতাম। ঢাকার চারপাশে যে নদীগুলো আছে, এখানে সার্কুলার ওয়াটারওয়েজ যদি আমরা করতে পারতাম, তাহলে দেখা গেছে সেদিক দিয়ে আমরা টঙ্গী থেকে শুরু করে আশুলিয়া, ওই পাশ দিয়ে একেবারে বালু নদী, সবকিছু মিলিয়ে দেখা গেছে সুন্দর একটা রাস্তা হতো। কারণ আধুনিক মেগা সিটিতেও যে জলপথ টিকিয়ে রাখা সম্ভব, এটা কিন্তু থাইল্যান্ডের ব্যাংকক প্রমাণ করছে। কারণ আপনারা জানেন যে ব্যাংককে 1600 খালের একটা নেটওয়ার্ক আছে, যেটা দিয়ে তারা আধুনিক এই যুগেও তারা জলপথটাকে টিকিয়ে রাখছে, যানজটটাকে নিরসন করছে এবং তাদের পণ্যগুলো পরিবহন করতেছে। যে জায়গাটা আমরা সাধারণ মানুষের জায়গায়, চাহিদার জায়গায় যদি আসি, এটা তো চাহিদা থেকেই আসলে আমরা সড়ক পথটা বেছে নিচ্ছি। কারণ আমরা তো চাইবো আসলে কত অল্প সময়, আসলে আমি যদি বরিশালের কথাই ধরি, যে 8-9 ঘন্টা সময়টা লাগতো, সেটা এখন হয়তো 4-5 ঘন্টায় অনেকে চলে যাচ্ছে, বরিশাল পৌঁছে যাচ্ছে। তো এটা তো সাধারণ মানুষের চাহিদাই। এই বিষয়গুলোকে তাহলে কিভাবে দেখবো আমরা? চাহিদা থাকবে এবং এইটাতে অপশন থাকতে হবে। হ্যাঁ, আমি যদি অপশনটা যদি দেখা গেছে যে আমি বন্ধ করে দেই, যেমন আমার মনে হলো যে আমি অফিস শেষ করে আমি 7টার সময় লঞ্চে উঠবো, সারা রাত কেবিনে ঘুমাবো, সকালে আমি বেরিয়ে আবার বরিশালে গিয়ে কাজ করব, আমি কিন্তু সেটা লঞ্চ পথে করতে পারছি। কিন্তু দেখা গেছে যে আমি যদি রাতের বেলা যদি আমি সড়ক পথে যাই, আমার কিন্তু ঘুমটা হচ্ছে না, আমি কিন্তু রিস্ক থাকছে। তাহলে যদি আমি সেই সুযোগটা নিতে চাই, তাহলে কিন্তু আমার জলপথটা কিন্তু আমার জন্য উপযোগী। তাহলে সেই জায়গাটা মানে আমাদের অপশনটা থাকা। যেমন আমি পণ্য পরিবহন যখন আমি সড়ক পথে যেটা করব, আমার যত টাকা খরচ হবে, আমার কিন্তু জলপথে সেইটা কম খরচ হবে। তাহলে আবার আরেকটা যদি চিন্তা করি, আমরা এখন এই যে ঢাকা থেকে চট্টগ্রাম যখন একটা এই রাস্তাটা, মহাসড়কটা প্রতি বছর মেইনটেনেন্স চার্জ ধরেন কম বেশি 300 কোটি টাকা ধরেন মেইনটেনেন্স চার্জ। আবার এই পথটা তৈরি করতে ধরেন 10 থেকে 12,000, 15,000, 20,000 কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু আমি যদি চট্টগ্রাম থেকে ঢাকার জলপথটা যদি তৈরি করি, দেখা যাবো যে এটা তৈরি হওয়ার পরে 50 কোটি টাকাও লাগবে না এটার মেইনটেনেন্স চার্জ। তাহলে এটা মেইনটেনেন্স চার্জ প্লাস হচ্ছে পণ্য পরিবহনটা কিন্তু আমার খুব সস্তা হচ্ছে। তাই আমার নদীমাতৃক দেশ হিসেবে নদীপথটাই কিন্তু আমার মূল হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাতে আমরা করতে পারি নাই বা করি নাই, সেটা হবে। এবং আমাদের নদীমাতৃক পরিচয়টাও কিন্তু আস্তে আস্তে ভুলতে বসেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ল্যান্ড অফ রিভার্স, সেটার যে ব্র্যান্ডিং, সেটাও কিন্তু আমরা করতে পারি নাই। সেই জায়গায় যেমন এখন পৃথিবীব্যাপী কিন্তু ট্যুরিজম যে বিজনেসটা, সেটা কিন্তু
খুব মানে একটা ভালো বিজনেস এবং অল্পতে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। যেমন আমরা যদি আমাদের জায়গায় যেমন গার্মেন্টস শিল্পকে যদি ধরি, ঠিক আছে, গার্মেন্টস শিল্প কি আমার সুতা কিনে আনতে হয়, আমার দেখা গেছে যে ওইটা এনে Machineries। তারপরে মেশিনারি সবকিছু করে এখানে যে টাকাটা থাকে সেটা, কিন্তু ট্যুরিজম কিন্তু সেটা না। আমার যদি নদী পর্যবেক্ষণের জন্য আমি আমন্ত্রণ জানালাম যে আমার দেশে আসো, নদী দেখো, তখন দেখা গেছে যে সে এখানে যা খরচ করবে সেটা পুরোটাই আমার, সে এখানে ট্রান্সপোর্টে যা খরচ করবে সেটা আমার, সে খাবারে যা খরচ করবে সেটা আমার, সে অ্যাকোমোডেশনে যা খরচ করবে সেটা আমার। কিন্তু দেখা গেছে যে সেটাকে আমরা ব্র্যান্ডিং করতে পারিনি। কিন্তু এই জায়গাতে কিন্তু ইন্দোনেশিয়া একটা ব্র্যান্ডিং করে ফেলছে, সিটি অফ 1000 রিভার। সেটা হচ্ছে তাদের বানজারমাসিন সাউথ কালিমান্তানের একটা শহর, সেই জায়গাতে তারা ওইখানে 1000 নদীর একটা শহর, সেটাকে তারা ব্র্যান্ডিং করতেছে এবং খুব ভালো অবস্থানে আছে। কিন্তু আমরা ব্র্যান্ডিংয়েও আমরা পিছিয়ে। পিছিয়ে আছি। পর্যটন খাতের আসলে অনেকগুলো খাতই আমরা দেখাতে পারবো যেখানে বাংলাদেশের সমূহ সম্ভাবনা রয়েছে, কিন্তু ব্যবহারটা হচ্ছে না। আর আমরা যদি নদীর বিষয়ে আসি স্যার, একটু আপনার থেকে জানতে চাইবো যে ভূপ্রকৃতিগত কারণেই কিন্তু বাংলাদেশের এত মানে এরিয়া জুড়ে নদী, আমরা যতই সড়কপথ ব্যবহার করি, নদী ব্যবহার না করে কিন্তু সেই সড়কপথগুলো আমরা ক্রস করতে পারছি না। আর সড়কপথ যখন আমরা ব্যবহার করছি নদীপথের সাথে সংযুক্ত রেখে, সেক্ষেত্রে কিন্তু নদীকে শাসনও করতে হচ্ছে, ব্রিজ তৈরি করতে হচ্ছে, কালভার্ট তৈরি করতে হচ্ছে, অনেক কিছু ব্যবহার করতে হচ্ছে। এক্ষেত্রে নদীর আসলে নব্যতা হারাচ্ছে দিনকে দিন। এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? এখানে হচ্ছে দেখবেন নদী শাসন, এটার ইঞ্জিনিয়ারিং ভাষায় হচ্ছে রিভার ইঞ্জিনিয়ারিং। দেখেন আমাদের রিভার ইঞ্জিনিয়ারিং এ আমরা বাংলাটা করছি কি নদী শাসন। নদী শাসন। অর্থাৎ আমাদের কেন জানে সবকিছুকে শাসন করার একটা প্রবণতা, সেই জায়গাটা থেকে আমাদের ফিরে আসতে হবে। অর্থাৎ একদম। প্রকৃতিকে প্রকৃতির মতো করে চলতে দিতে হবে, নদীকে নদীর মতো করে চলতে দিতে হবে। যেমন এই যে আমরা কি করি, আমার আছে হচ্ছে 10 টাকা, আমি এটা দিয়ে 2টো ব্রিজ করতে পারবো, কিন্তু আমার চাহিদা হচ্ছে আমি 5টা ব্রিজ করব। তাহলে আমি 10 টাকা দিয়ে যদি 5টা ব্রিজ করতে চাই, যে কিভাবে, এখন একজন ইঞ্জিনিয়ারের কাছে বুদ্ধি চাইলো যে আমি কি করতে পারি এটার জন্য। ইঞ্জিনিয়ার বলল তাহলে এই নদীটার এই পাশে 100 মিটার, ওই পাশে 100 মিটার মাটি দিয়ে ভরাট করে ফেলেন। হ্যাঁ, ভরাট করে তারপরে মাঝের অল্প একটু জায়গাকে আমরা ব্রিজ করি, তাহলে আমরা এই টাকা দিয়ে 5টা ব্রিজ করতে পারবো, যেটা আমাদের উচিত হয়নি এই কাজটা। হ্যাঁ, কারণ এতে কি হলো, আমরা, কারণ আমি বলি যে প্রতিটা সেতু একটি নদীর জন্য প্রসব বেদনা। ঠিক আছে, এখন দেখা গেছে আমাদের যত ব্রিজ কম করা যায় এতই ভালো। এখন কিন্তু দেখা গেছে অকারণেও কিছু ব্রিজ হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা বলবো, যে আপনি যেটা বললেন যে নদী শাসন, এই নদী শাসনের জায়গায় শাসন করা যাবে না, নদী প্রকৌশল জায়গাটা জোর দিতে হবে। কিন্তু স্যার বিষয়গুলো কঠিন কিনা, কঠিনই তো মনে হচ্ছে। কারণ ওই যে বললেন না, ঘরে বসে আসলে নদী বোঝা যাবে না, তাহলে আমি সাধারণ মানুষকে হুট করে এটা পরিবর্তন করাতে পারবো কিনা, কিংবা এই যে আমাদের যেই যেই দুর্বলতাগুলো রয়ে গেছে সেগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব, যেটা বলছিলেন আমরা পারি নাই, আমরা কিভাবে পারবো আসলে? এখানে হচ্ছে কি, আমাদের দেখা গেছে যে একটা জায়গায় আমি সবসময় জোর দিই, যেহেতু আমি শিক্ষকতা করছি, যে নদী বিষয়ক শিক্ষাটা জোরদার করতে হবে। কারণ আমার মধ্যে যদি নদী বিষয়ক শিক্ষা না থাকে, নদী বিষয়ক জ্ঞান তৈরি হবে না। নদী বিষয়ক জ্ঞান না থাকলে দক্ষতা তৈরি হবে না, দক্ষতা না থাকলে সচেতনতা আসবে না, সচেতনতা না আসলে সংরক্ষণ পুরো হবে একটা না। chain, তাহলে এই চেইনটা আমরা করতে পারিনি। আমরা শুধু চিন্তা করছি যে নদী তো সরকারি জায়গা, এটাকে দখলও করা যায়, এটাকে দূষণও করা যায়, কিন্তু নদী আসলে কিন্তু সরকারি জায়গা না। নদী হচ্ছে পাবলিক ট্রাস্ট প্রপার্টি, জনসম্পত্তি। ঠিক আছে, এই জনসম্পত্তির কাস্টোডিয়ান হিসেবে সরকারের বিভিন্ন সংস্থা দায়িত্ব পালন করে। নদী কিন্তু সরকার লিজও দিতে পারবে না, কারণ কি, সেই রাইট তাকে দেওয়া হয়নি। ওনারা যেটা করতে পারবেন, দেখা গেছে নদীকে দেখভাল করতে পারবেন। ঠিক আছে, এখন এটা যদি আমি বুঝতাম যে নদী আমার সম্পত্তি, তাহলে কিন্তু এটাকে আমি দেখভাল করতাম। এখন দেখা গেল যে বলবে যে মনির নদী নিয়ে কাজ করতেছে, দায়িত্ব তারই, সেই নদীটাকে দেখবে, সরকার কাস্টোডিয়ান, তারই দায়িত্ব নদীকে দেখবে। কিন্তু দেখা গেছে যে আমরা প্রত্যেকে যদি দায়িত্ব নিতাম, যে আমার নদী, আমার পাশের নদীটাতে যখন একটা দখল করে ফ্যাক্টরি হচ্ছে, আমরা যখন গ্রামবাসী বা এই অঞ্চলের
লোক যখন বাধা দিতাম তখন কিন্তু এটা শুরুতেই হতো না, হতো না। কিন্তু হয়ে গেছে। দেখা গেছে গাজীপুর অঞ্চলে প্রায় 5,000 ফ্যাক্টরি হয়ে গেছে, এর মধ্যে দেখা গেছে 150-200 ফ্যাক্টরি হয়তো বা নদীটাকে দখল করে হয়েছে, ঠিক আছে। সেই জায়গায় কিন্তু আমাদের সেই ইয়াটা না থাকার কারণে কিন্তু আমরা তাদেরকে কিছু বলতে পারিনি। আরেকটা হচ্ছে নদীটা যে কত গুরুত্বপূর্ণ, আমি যদি মনে করি যে ইকোলজি টু ইকোনমি এভরিথিং ইজ রিভার। নদী মানেই সংযোগ, নদী মানেই সভ্যতা, নদী মানেই সংস্কৃতি, নদী মানেই মানে আমাদের যে চিন্তার জায়গা। আমরা যদি বলি যে অর্থনীতি, যেমন আপনি যদি কর্ণফুলী চিন্তা করেন নদীটা, তার অর্থনৈতিক গুরুত্ব কতটুকু, ঠিক আছে। একদমই। তাহলে সেই জায়গাটাও যদি চিন্তা করি, আবার যদি আমি চিন্তা করি যে নদী থেকে আমি ইকোসিস্টেম সার্ভিস কি পাচ্ছি, জি, জি। হ্যাঁ, যেমন নদী থেকে আমি দেখা গেছে যে পানি পাচ্ছি। আপনি পাহাড়ে যান, তারা কতটা পানির সংকটে আছে, যে শঙ্খ নদীর পাড়ে, যে শঙ্খ নদীর একেবারে পাড়ে যারা থাকে তারা হচ্ছে মারমা জনগোষ্ঠী। সেই মারমা পাহাড়ি জায়গাটার এই বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ, এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটাও আমার কাছে মনে হয় আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আসলে আমরা নিজেরাই বলি, নিজেরাই জানি আমাদের দেশ নদীমাতৃক দেশ, আমরা জানি, কিন্তু তারপরেও নদীকে নিজের মতো করে নিতে পারিনি। যেখানে একজন করছে সেখানে আসলে সবাইকে প্রয়োজন। জাতীয় নদী সম্মেলন, নদী উৎসব থেকে শুরু করে বাংলাদেশ এবং বিদেশের 250টির মতো নদী পরিভ্রমণ করেছেন। আমরা সেই জায়গাগুলোর অভিজ্ঞতাও ছোট্ট করে শুনতে চাইবো। সেই জায়গাতে আমি প্রথমে যদি বলি জাতীয় নদী সম্মেলন, জি। নদী সম্মেলনটা যখন করি সেখানে কিন্তু আমরা সাস্টেনেবল রিভার ম্যানেজমেন্ট ফর হেলদি ট্যুরিজম এই বিষয়টাকে আমরা প্রাধান্য দিই। আচ্ছা। তারপরে আমি চিন্তা করলাম যে বাংলাদেশটাকে জিবিএম বলে, মানে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বেসিন, ঠিক আছে। এখন গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা, এই গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সাথে কিন্তু দেখেন পাহাড়ের মাইনী নদীর কোনো সংযোগ নাই, কর্ণফুলীর কোনো সংযোগ নেই, রাইখং, কাসালং, চেঙ্গি, মাতামোহরি, শঙ্খ, এগুলোর কোনো ধরনের সংযোগ নাই এই জিবিএম এর সাথে। তাহলে আমি কিন্তু পাহাড়ি অঞ্চলটাকে পুরো আমার জিবিএম এর বাইরে, কিন্তু আমি নদীকে চিন্তা করতেছি জিবিএম দিয়ে। তখন চিন্তা করলাম তাহলে তো এটার জন্য আলাদা একটা বেসিন চিন্তা করতে হবে আমাদের, এটা হবে হিল টেক্স বেসিন। হ্যাঁ, তখন আমরা পার্বত্য নদী সম্মেলনের আয়োজন করি। আচ্ছা। ঠিক আছে, সেখানে মানুষের সামনে পার্বত্য নদীগুলোকে নিয়ে আসি, কারণ পার্বত্য নদীগুলোর কিন্তু আলাদা চরিত্র, হ্যাঁ, আলাদা বৈশিষ্ট্য, ঠিক আছে। পার্বত্য নদীগুলো পাহাড় থেকে উৎপন্ন হয়ে যেমন কোনো একটা সরাসরি সাগরে গিয়ে পড়ছে, অথবা পাহাড় থেকে উৎপন্ন হয়ে কাপ্তাই লেককে রিজার্ভার হিসেবে ব্যবহার করে কর্ণফুলী হয়ে আবার সাগরে চলে গেছে। আবার হচ্ছে পাহাড়ি অঞ্চলে কিন্তু তার উপনদী হিসেবে অনেকগুলো ঝিরি ঝর্ণা যুক্ত থাকে যার পানির উৎস, ঠিক আছে। যেমন আমি বলি মাঝে মাঝে যে শঙ্খ নদীর উপনদী বা শঙ্খ নদীর পানির উৎস হিসেবে প্রায় 400-500 সরা আছে, এবং এক একটা সরার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 12 কিলোমিটার, 8 কিলোমিটার, গভীরতা হচ্ছে 9 ফিট। তাহলে যেমন সিঙ্গাপুর ছোট একটা দেশ, 716 বর্গ কিলোমিটার, তাদের 44টা নদী, এবং সবচেয়ে বড় নদীটার দৈর্ঘ্য হচ্ছে 3 কিলোমিটার। ঠিক আছে, এখন তাহলে আমার ওই যে 8 কিলোমিটার একটা সরা, তাহলে এটা নদী হবে না কেন? এটা হতো প্রাকৃতিক একটা জায়গা থেকে উৎপন্ন হয়ে এবং একটা নদীতে গিয়ে পড়ছে। সেই জায়গায় পাহাড়ি নদীর যে মানে অবস্থাটা বোঝানোর জন্য আমরা পার্বত্য নদীর সম্মেলন করি। তারপরে চিন্তা করলাম যে আমাদের তো একটা বড় উপকূল আছে, 710 কিলোমিটার বড় উপকূল, সেই উপকূল নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তখন সেই উপকূলের মানুষ, লবণাক্ততা সবকিছু মিলে যে সেই জায়গাতে তাদেরকে নিয়ে চিন্তা করার জন্য আমরা উপকূলীয় নদী সম্মেলন করলাম। কারণ আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত শব্দ হচ্ছে জলবায়ু পরিবর্তন, মানে আমাদের জলবায়ু পরিবর্তনটা বেশি উচ্চারিত হয়। তাহলে একজন উপকূলের মানুষের কাছে জলবায়ু পরিবর্তন মানে কি, ঠিক আছে, তাকে যদি আমি সহজ করে বুঝাইতে না পারি যে আপনারা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা স্বীকার হচ্ছেন, তাহলে কিভাবে? যেমন আগে একজন মানুষের, যে উপকূলের একজন মানুষের লুঙ্গি সে 2 বছর পরতে পারত, এখন 6 মাসও পরতে পারে না। এটি তার কাছে জলবায়ু পরিবর্তন, তার যে ইম্প্যাক্টটা। কারণ কি? লবণাক্ততার কারণে তার লুঙ্গিটা শক্ত হয়ে যায়, এক পর্যায়ে ছিঁড়ে যায়। তাহলে সেই জায়গাটা বোঝানোর জন্য আমরা কিন্তু উপকূলীয় নদীর সম্মেলন করি। কত সালে স্যার? এটা 2022 সালে। তারপর হচ্ছে আমাদের এই জনসংখ্যার দেশের বিশাল একটা অংশ হচ্ছে তরুণ। তাহলে তরুণদেরকে তো আমাদের এই নদী ভাবনায় যুক্ত করতে হবে, তা না হলে আমাদের ভবিষ্যৎ তো দেখা গেছে কারা দেখবে। তখন আমরা এসো নদীর গল্প শুনি, এটা আমরা নিয়মিত আয়োজন করতে থাকি। এটা 15 সাল থেকে শুরু হয়েছে। তারপরে দেখা গেল যে
তরুণদেরকে একটু কিভাবে আরেকটু আকৃষ্ট করা যায়। ইয়ং রিভার চ্যাম্পিয়নশিপ, রচনা প্রতিযোগিতা, লাস্ট আমরা করলাম ইউথ ফর নেচার ফেলোশিপ, আচ্ছা, আচ্ছা। সেগুলোর মধ্যে দিয়ে তরুণদেরকে আমরা রেসপন্স আকৃষ্ট কেমন পেলেন স্যার? তরুণরা খুবই এখনকার তরুণরা খুবই রেসপন্সিভ এবং এই বিষয়গুলো তাদেরকে নাড়া দিচ্ছে। তারাও ভাবতেছে যে না, আমাদের নদী বাঁচাতে হবে, প্রকৃতি বাঁচাতে হবে, পরিবেশকে সমুন্নত রাখতে হবে, প্রতিবেশকে বাঁচাতে হবে, ইকোসিস্টেম সার্ভিসগুলো যাতে আমরা ঠিক মতো পাই সেটা দেখতে হবে। তরুণরা খুবই- 44টি জেলায় যে আসলে সহস্রাধিক নদী সংরক্ষণ যে কর্মীরা কাজ করছে, তাদের কি ধরনের প্রশিক্ষণ দিয়ে সেই কাজে আপনারা? এই জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশ নদী পরিব্রাজক দল হচ্ছে আমাদের ফিল্ড লেভেলে যারা অ্যাওয়ারনেস তৈরি করে, ঠিক আছে? এখন বাংলাদেশ নদী পরিব্রাজক দলে যে কমিটিগুলো আছে তাদেরকে দেখা গেছে তারা তাদের যে তথ্যগুলো, তাদের জেলার নদী, তাদের জেলার খাল, তাদের জেলার পুকুর, মানে ওয়েটল্যান্ড, সবকিছু মিলিয়ে তারা যদি কোথাও দেখা গেছে যে যে একটা নদী দখল হচ্ছে, দূষণ হচ্ছে, সেই বিষয়ে মানববন্ধন করা, বা আমাদের জেলাতে সারা দেশে সম্মেলন হয়, সম্মেলনে এসে তার জেলা নদী সম্পর্কে এখানে প্রেজেন্টেশন দেওয়া, তখন এক জেলা আরেক জেলা সম্পর্কে জানতে পারতেছে, ঠিক আছে? সেইভাবে অর্থাৎ ওই জায়গায় একটা মানে ক্যাম্পেইন করা যে না, ওইখানে নদীকে বাঁচাতে হবে। কারণ আমরা তো প্রেশার যদি তৈরি না করি, বারবার যদি উচ্চারণ না করি, এই বিষয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া হয় না। যেমন আমরা বারবার যখন বলি যে না, এটাকে বাঁচাতে হবে, এটাকে বাঁচাতে হবে, তখন এই বিষয়ে একটু মনোযোগ দেওয়া হয়। মূল জায়গাটা হচ্ছে তাদের ফিল্ড লেভেলে তারা অ্যাওয়ারনেস তৈরি করবে এবং সেই জায়গাটাতে মানে যাতে সরকার উদ্যোগ নেয় সেই জন্য চাপ তৈরি করবে, একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে তারা কাজ করে। উদ্দেশ্য কি তাহলে সচেতন করা? সচেতন কোনোরকম করা। প্রশিক্ষণ তাহলে হচ্ছিল না? হ্যাঁ, প্রশিক্ষণ অবশ্যই হচ্ছে। আচ্ছা। কারণ কি, নদী নিয়ে কাজ করতে গেলে কিন্তু প্রশিক্ষণ ছাড়া প্রশিক্ষণের হবে না। প্রয়োজন। যেমন আমরা দেখি বেসিক্স অফ রিভার বায়োডাইভার্সিটি, তারপরে হচ্ছে এই নদীর সাথে জলবায়ুর পরিবর্তনের সম্পর্কে, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রশিক্ষণ হয়। স্যার, তাহলে তো আপনাদেরকে ওই কাজটা করতে হচ্ছে, কারণ আপনারও ফিল্ডটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। আপনিও কি তখন ট্রেনিং গুলো নিচ্ছিলেন বা? হ্যাঁ, আমি নিজেও নিচ্ছি এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথা বলছি। তারপরে দেখা গেছে যে এই জায়গায় এই যে জ্ঞানের যে বিষয়টা, এর জন্য কিন্তু আমরা মালয়েশিয়ার গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টারের সাথে আমরা একটা এমওইউ করি যে তারা তাদের, কারণ মালয়েশিয়াতে কিন্তু 29,186টা নদী, হ্যাঁ, তারা তাদের নদীগুলোকে কিভাবে দেখছে, আমরা আমাদের নদীগুলোকে কিভাবে দেখছি, যে পারস্পরিক জ্ঞান আদান প্রদানের জন্য আমরা একটা সমঝোতা চুক্তি করি গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টার মালয়েশিয়ার সাথে। কারণ মালয়েশিয়াতে একটা বড় প্রকল্প আছে রিভার অফ লাইফ। মালয়েশিয়ার যে শহরের মধ্যে দিয়ে দুইটা নদী আছে, একটা গোম্বা, একটা ক্লায়ং নদী, এই দুইটা নদীকে নিয়ে তারা একটা বিশাল পরিকল্পনা করছে। তাহলে তাদের কাছ থেকে সেই জ্ঞান বিবেক বুদ্ধিগুলো আমরা নিচ্ছি এবং আমাদের যেই জায়গাটা, যেমন আমাদের কিছু বিষয় কিন্তু তারা নিছে। যেমন হালদা নদীতে কিন্তু রিভার পুলিশিং আছে, আচ্ছা, রিভার পুলিশিং আছে, সেই জায়গাটা কিন্তু তারাও এখন চেষ্টা করতেছে তাদের কিছু কিছু জায়গায় রিভার পুলিশিংটা ইনস্টল করার জন্য। সেটা আবার হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের, আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একমাত্র হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, অর্থাৎ নদীর জন্য যে রিসার্চ ল্যাবরেটরি, এটা একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে। তাদের সাথেও আমাদের একটা এমওইউ আছে যে ওইখানে অনেক পিএইচডি এবং মাস্টার্সের স্টুডেন্টরা থিসিস করে, এবং থিসিসটা আমরা জানি যে একটা স্পাইরাল বাইন্ডিং পেপারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দেখুন, আমরা তাদের সাথে চুক্তিটা করলাম এভাবে যে এই পেপারসগুলো নিয়ে এটা সহজ বাংলায় মানুষের কাছে এই ফাইন্ডিংসগুলোকে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই জায়গাটায় আমরা কাজ করছি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা, আমি যে নদী ভাবনায় উদ্বুদ্ধ করতেছি মানুষদেরকে, এখন তাদের তো একটা মানে অনুপ্রেরণা দেওয়ার প্রয়োজন। সেই জায়গা থেকে চিন্তা করলাম যে আমরা তাদেরকে একটা অনুপ্রেরণা দিব। সেটা কিসের মাধ্যমে? মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড। আচ্ছা। সেটার মাধ্যমে মার্ক অ্যাঞ্জেলো হচ্ছে বিশ্ববিখ্যাত নদী কর্মী। উনি এই পর্যন্ত 800 নদী পরিদর্শন করেছেন, 100 নদীর উপরে উনি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন এবং একটা সিনেমা করছেন নদী নিয়ে, লাস্ট প্যাডেল। আচ্ছা। এখন ওনার সাথে আমি দেখা গেছে 2017 সাল থেকে যোগাযোগ করতে 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 2024 সালে ওনার অনুমতি পেয়েছি ওনার নামে এটা করার জন্য। তারপর থেকে দেখা গেছে যে আমরা এটা শুরু করি। এই অ্যাওয়ার্ডটা কিভাবে, কি হিসেবে, কি বিষয়ে দেয়া হয়? এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি হচ্ছে সংগঠন, সংগঠক। আচ্ছা, প্রতিষ্ঠানও পাইতে পারে, ব্যক্তিও পাইতে পারে। কোনো বছর প্রতিষ্ঠান পায়, কোনো বছর ব্যক্তি পাবে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে লেখক, গবেষক। লেখকও হতে পারে, গবেষকও হতে পারে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে সাংবাদিকতা, এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া একটা, আর ইলেকট্রনিক মিডিয়া একটা। এই 4টা
ক্যাটাগরিতে আমরা এই পুরস্কারটা দিই। বাহ, চমৎকার। 2024 সালে দেওয়া হয়েছে, 25 সালে দেওয়া হয়েছে, আবার এই বছর তৃতীয়বারের মতন হবে সেপ্টেম্বরে। আমরা চতুর্থ রবিবার বিশ্ব নদী দিবস, আমরা এটা দেই চতুর্থ শনিবারে, একদিন আগে। আচ্ছা, বাহ, দারুণ। স্যার, একটু আগে আপনি প্রশিক্ষণের কথা বলছিলেন, সেই সময় থেকেই আসলে প্রশ্নটা মাথায় ঘুরছিল, জানতে চাই আমি যে নদী বিষয়টাই আসলে এমন একটা বিষয় যেটা নিয়ে অল্প কিছু মানুষের আগ্রহ আছে, যেটা আসলে প্রতুল না। আমরা এই জায়গা থেকে জানতে চাইবো যে আপনি প্রশিক্ষণের কথা যখন বলছেন, প্রশিক্ষিত প্রশিক্ষক কি বাংলাদেশে পর্যাপ্ত আছে? হ্যাঁ, পর্যাপ্ত নাই, তবে আছে। যেমন কিছু কিছু ইউনিভার্সিটিতে এখন দেখা গেছে যে অনেকেই মানে তার সাবজেক্টের বাইরে নদী নিয়ে চিন্তা করতেছে, অনেকে আছেন। যেমন দেখা গেছে যে অনেক ইউনিভার্সিটিতে মানে এরকম লোক আছে, তবে ওই পর্যাপ্ত নাই আর কি, ঠিক আছে। যেমন এখন আপনি যখন নদী নিয়ে চিন্তা করতে থাকবেন, আপনি প্রথমে গুগলকে বলবেন যে বাংলাদেশে কয়টা নদী আছে, এখনো দেখবেন আসবে দেয়ার আর 700 রিভার্স ইন বাংলাদেশ, ঠিক আছে। কারণ আমরা কিন্তু এই জায়গায় ইনপুটটা কিন্তু ঠিকমতো আমরা দেইনি, ঠিক আছে। এখন সেই জায়গাতে নদী যেহেতু একটা মানে কি বলি, অনেক সাংবাদিকতার ভাষায় হচ্ছে স্লো আইটেম মনে হয়, ঠিক আছে। এখন সেই জায়গাতে নদীকে নিয়ে চিন্তা করার মানুষও কিন্তু খুব কম, তবে দিন দিন বাড়ছে। যেমন আমরা চিন্তা করি যে একটা নদী নিয়ে যখন আমি কথা বলবো, এই নদীটার শুরু কোথায়, শেষ কোথায়, তার অববাহিকা কতটুকু পর্যন্ত, তার ক্যাচমেন্ট এরিয়াটা কি, সেই জিনিসটা যদি আমি না জানি, এবং এই ক্যাচমেন্ট এরিয়াতে কত মানুষ নদীর উপর নির্ভরশীল, ইরিগেশনে কতটুকু নির্ভরশীল, তারপরে খাবার পানিতে কতটুকু নির্ভরশীল, ইন্ডাস্ট্রিয়ালে কতটুকু, মানে সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি, তাহলে নদীটাকে আমি বুঝতে পারবো। যেমন এর জন্য কিন্তু আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু হয় সেটা, যেমন আমি এই পর্যন্ত 3টা বই লিখছি। গাজীপুরের নদী একটা বই, আচ্ছা, ঠিক আছে। গাজীপুরের নদী, এখানে আমি 20টা নদী পেয়েছি গাজীপুরে। স্যার, এটা তো প্রকাশিত হয়েছে। জি, এটাই, হ্যাঁ, গাজীপুরের নদী। এখানে কোন বিষয়বস্তু উঠে এসেছে স্যার? এখানে হচ্ছে এই নদীটা শুরু, শেষ, অববাহিকা অঞ্চল, এবং এই নদীর সংকটটা কি, আর ছোট করে একটা ম্যাপ। আচ্ছা, এই আরো বেশ কিছু বই আছে স্যার। তারপরে হচ্ছে আমি পার্বত্য অঞ্চলের 19টা নদী আমি পরিদর্শন করেছি। এই পার্বত্য অঞ্চলের 19টা নদী নিয়ে আমি একটা বই লিখছি, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের নদী। হ্যাঁ, সেখানেও ওই পার্বত্য অঞ্চলের নদীগুলোর উৎস, অববাহিকা, তার পতিত মুখ, এবং কোথায় কি আছে, হ্যাঁ, এবং ম্যাপ, সেই জায়গাটা, এবং কিছু ছবি যুক্ত করার চেষ্টা করছি, জি, সেই জায়গাটা। আর হচ্ছে আমার আরেকটা বই হচ্ছে, যেটা হচ্ছে আমি দেশে বিদেশে যে নদীগুলো ভ্রমণ করলাম, এটা অনেকটা ভ্রমণ গল্পের মতনই। সেটা হচ্ছে নদী ও জলে ভ্রমণ। হ্যাঁ, একটু কাপ্তাই লেক, জি, এটা কাপ্তাই লেক, জি, হ্যাঁ। তারপরে নদী ও জলে ভ্রমণ, সেটা হচ্ছে এই যে এটা দর্শকদের দেখিয়ে দিই। নদী ও জলে ভ্রমণ। তারপরে হচ্ছে গাজীপুরের এনভায়রনমেন্টাল স্ট্যাটাস, এটা আমরা কয়েকটা প্রতিষ্ঠান যৌথভাবে করি, 4টা প্রতিষ্ঠান। এনভায়রনমেন্টাল স্ট্যাটাস অফ গাজীপুর, যে গাজীপুরে এখন কত শতাংশ বন আছে, কত শতাংশ জলাভূমি আছে, কত শতাংশ উন্মুক্ত স্থান আছে, মানে সেই বিষয়গুলো নিয়ে। অর্থাৎ এই মুহূর্তে গাজীপুরের স্ট্যাটাসটা কি, কতগুলো ফ্যাক্টরি আছে, ঠিক আছে, মানে সেই, এটা তো টুরিস্টদের জন্য একটা খুব ভালো সেই জায়গাটাতে এটা। অর্থাৎ যারা সামনে যদি কেউ মানে এই নিয়ে গাজীপুরকে নিয়ে গবেষণা করতে চায়, এটা তাদের একটা বেসলাইন সার্ভে কাজ দিবে আর কি। স্যার, তো পিএইচডিও নদী, হ্যাঁ, আমি করছি, পিএইচডি করতেছি নদী নিয়ে, এটা কন্ট্রিবিউশন অফ রিভার ম্যানেজমেন্ট অন ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এই বিষয়টার উপরে আমি করতেছি আর কি। স্যার, এই জায়গাতে একটু জানতে চাইবো যে একদম শুরুতে যেমনটা বলছিলাম যে আধুনিক দেশগুলো নদীকে আসলে সাথে নিয়ে অনেক কিছু করছে, নদীকে সাথে নিয়ে করা এবং শাসন করে করা, দুইটা সমন্বয়টা করার জন্য আসলে বিষয়বস্তুর মধ্যে আসলে আরো গভীরভাবে ঢুকতে হবে, যেমনটা আপনি ঢুকেছেন। আপনার জায়গা থেকে জানতে চাই যে এই যে সহ অবস্থান নিয়ে কাজ করা, নদীকে আমাদের পজিটিভ একটা জায়গায় নিয়ে আসা, নদী থেকে আসলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করার চেষ্টা করা, এই জায়গাগুলোর দিকে আসলে আমরা কিভাবে এগোতে পারি আরো পরিকল্পিত ওয়েতে? আসলে নদীটাকে যখন আমরা চিন্তা করব যে একেবারে আমার অস্তিত্বের জায়গা থেকে, হ্যাঁ, তখন দেখা গেছে যে আমি নদীটাকে মানে অন্যভাবে করতে পারবো। আর যদি নদীটাকে দেখা গেছে যে একেবারে সাধারণ বিষয় হিসেবে চিন্তা করি, তখন কিন্তু এটা আর করা যাবে না। এই নদী সবকিছুর
কেন্দ্রবিন্দু হিসেবে নদীকে চিন্তা করতে চিন্তা হবে। করতে হবে। কারণ আমার জীবন জীবিকা, আমার পরিবেশ প্রতিবেশ সবকিছু যখন এই নদী কেন্দ্রিক, আমরা তো জানি যে আমাদের শরীরের যে শিরা উপশিরা, এটাতে যদি রক্ত সঞ্চালন না হয় আমার শরীরটা কিন্তু বাঁচবে না, দেহটা বাঁচবে না। একইভাবে আমার এই দেশের যখন নদ নদী খাল বিল দিয়ে যখন পানি প্রবাহিত না হবে, এই দেশটা কিন্তু বাঁচবে না। একদমই আপনি স্যার। যদি চিন্তা করেন আগামী 10 বছর 15 বছর পরে হলো 20 তলা বিল্ডিং ভেঙে নদী বানাবে এই বাংলাদেশে। কারণ কি, আমাদের দক্ষিণ কোরিয়াতে হান নদীর উপর দুই পাশে 6 তলা 10 তলা বিল্ডিং ভেঙে আবার নদী তৈরি করে দিতে হয়েছে। একইভাবে বাংলাদেশেও যদি এরকমটি হয়ে থাকে সেটাও কিন্তু হবে। কারণ এরকম তখন হচ্ছে আমি বাধ্য হব। আমরা আসলে সম্ভাবনাময় দেশটাকে আসলে দেখতে চাই। এখানে একটু স্যার নদী কাহন দেখছি, নদী কাহন নিয়ে আপনার দুটো, একটা ডিসেম্বরে 2025-এ বোধহয় প্রকাশিত হয়েছে এবং একটা একদমই সম্প্রতি 2026 যদি ভুল না করে থাকে। নদী কাহন হচ্ছে একটা সাময়িকী, যে পরিবেশ, নদী পরিবেশ পর্যটন বিষয়ক সাময়িকী। এটা 6 মাস পর পর বের হয় আমাদের সংগঠন থেকে, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন থেকে। এটা তো আমি চেষ্টা করি এক এক সময় এক একটা, যেমন এবারের যে জুলাই সংখ্যাটা এটা হচ্ছে সুন্দরবন নিয়ে, আচ্ছা। তারপরে আমাদের যে সামনের সংখ্যাটা হবে এটা হাওর নিয়ে। এভাবে প্রতিটা মানে সংখ্যাতে এক একটা বিষয়কে আমরা, এটা 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 হচ্ছে পদ্মা নদী। বাহ, সুন্দর। স্যার, এই নদী কাহন সম্পাদনার মাধ্যমে আপনি সমাজে আসলে কি ধরনের বার্তা দিতে চান? নদী কাহন সম্পাদনার মধ্য দিয়ে যে নদীর যেই অনেকের নদী ভাবনা আছে, সেই নদী ভাবনাগুলো একত্রিত করে মানুষের কাছে পৌঁছে দিতেছে। যেমন দেখা গেছে কেউ নদী সাহিত্য নিয়ে চিন্তা করে, কেউ নদী নিয়ে একটা ছড়া লিখে, এবং কেউ আপনার শঙ্খ নদী দ্য অ্যামাজন অফ বেঙ্গল প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন, সেটা একটা চমৎকার উদ্যোগ স্যার। আরো কি আমরা সামনে পাবো? হ্যাঁ, আমার ইচ্ছা আছে, কারণ আমার প্রামাণ্যচিত্র নির্মাণ করাটা খুবই মানে নিজের মন থেকে আসে যে এটা করার জন্য। যেমন এর জন্য আমি বিভিন্ন নদীতে 5 দিন 7 দিন 10 দিনও, যেমন এই শঙ্খ নদীতে আমি 16 দিন ছিলাম এই প্রামাণ্যচিত্রের কাজে। বাহ, একেবারে আমরা শেষ দিকে চলে এসেছি স্যার। আজকে একটা খুব সুন্দর একটা সকাল পেলাম আপনার গল্পের মধ্য দিয়ে, এবং শেষ মুহূর্তে যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিবারকে নিয়ে কোনো কিছু বলবার থাকে। এই যে নদী নিয়ে কাজ করে, আসলে এটা খুব আমার জন্য খুব চ্যালেঞ্জিং। যেহেতু পরিবারের কথা বলছেন, আসলে ছুটির দিনগুলো বাসায় থাকতে পারি না, নদীতে নদীতে ঘুরতে হয়, পরিবার কে সময় দিতে পারি না। আমার স্ত্রী এবং আমার সন্তান, আমার কন্যা আরিশা হোসেন রিবেরা, তার নামও হচ্ছে আমি নদীর সাথে মিলিয়ে রাখছি। বাহ। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে তাদের স্যাক্রিফাইসটা আজকে মানে আমি একটু উচ্চারণ করতে চাই, অবশ্যই। যে না, তাদের স্যাক্রিফাইস না থাকলে এই কাজটা করতে পারতাম না। আর দর্শকদের প্রতি যে বিষয়টা, আসলে আমরা নদীর জন্য লড়ি, কারণ নদী না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না, আমি আপনি কেউই বাঁচবো না। তাই নদী, জলাধার এবং খাল বিল সবকিছু বাঁচানোর জন্য আমরা একত্রে লড়ি। একসাথেই লড়তে হবে স্যার। অনেক অনেক ধন্যবাদ, আপনি এত চমৎকারভাবে আমাদের দেশের জন্য, সমাজের জন্য, সকলের জন্য কাজ করছেন। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ, শুভকামনা। মাছরাঙ্গা টেলিভিশনকেও ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্য।